আপনার আপনার জবের সাথে সাথে কিন্তু ইনকাম ট্যাক্সের স্কিলটা কাজে লাগাতে পারেন। আর প্রথম কথা হচ্ছে ইনকাম ট্যাক্স এমন একটা স্কিল যেটা প্রত্যেকটা মানুষের দরকার। অর্থাৎ যারই, আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে বড় কিছু হব, বড় কিছু করব। তার মানে আমার যখন অনেক বেশি ইনকাম সোর্স থাকবে, অনেক বেশি অ্যাসেট থাকবে, আমি কিন্তু অটোমেটিকলি ইনকাম ট্যাক্সের আওতায় এসে যাব। প্রথম কথা। সেকেন্ড থিং হচ্ছে, যারা জব করছেন বা জবে অনেক সময় আছে যে প্রমোশন ইনক্রিমেন্ট এই বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। যে দেখা যায় যে আপনার যে কোনো পরিস্থিতি যখন খারাপ হয়, ভালো ইনক্রিমেন্ট পাওয়া যায় না, তোষামোদ করতে হয়। তো এই জায়গাতে যদি ইনকাম ট্যাক্সের একটা স্কিল থাকে, তাহলে কিন্তু অফিসিয়ালি একটু ইম্পর্টেন্স পাওয়া যায়। আপনি যদি জব চেঞ্জ করেন, আপনার এক্সট্রা একটা স্কিল যখন থাকে, সেখানেও কিন্তু এটা বেনিফিটেড হয়। যারা জব খুঁজতেছেন, আপনার নর্মাল একটা সিবি, এই সিবিতে যখন ইনকাম ট্যাক্সের একটা স্কিল যুক্ত হবে, তখন সিবিটা কিন্তু অনেক পাওয়ারফুল হবে। ধরেন একজন শুধু এমবিএ পাশ করছে, আর একজন এমবিএ পাশ, সাথে সাথে ইনকাম ট্যাক্সটা তার জানা আছে ভালোভাবে। তাহলে দেখেন, তখন কিন্তু তার সিবির ইম্পর্টেন্স 20 থেকে 50% পর্যন্ত বেড়ে যাবে। অর্থাৎ তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। এরপরে দেখেন, ইনকাম ট্যাক্স শিখে আপনি নিজে কনসালটেন্সি করতে পারেন। ধরেন আপনি ইনকাম ট্যাক্সের একটা স্কিল জানেন, আপনার অফিসের যে কলিগ যারা আছে, তাদেরকে কিন্তু আপনি হেল্প করতে পারবেন। তার ট্যাক্স ফাইলটা কেমন, আপনি হেল্প করতে পারতেছেন। হ্যাঁ। তারপরে এতে হয় কি, আপনার কলিগদের ভিতরে কিন্তু আপনার ইম্পর্টেন্সটা বাড়ে, বা তারা আপনাকে একটু অন্যরকম চোখে দেখবে, যে আপনি এই বিষয়ে একটা ভালো একটা স্কিল আছে, আপনার হেল্প চাইবে। আপনি সেটা ফ্রি হোক বা পেইড হোক, যেটাই হোক, সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে আপনার গুরুত্ব কিন্তু বাড়বে। তারপর সব থেকে বিপজ্জনক যারা, যেটা, যাদের ট্যাক্স ফাইল আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা গত বছর প্রায় 700 ফাইলে কাজ করছি। তো এর মধ্যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে যারা পুরনো ছিলেন, অর্থাৎ যাদের ট্যাক্স ফাইল অনেক আগে থেকে, তারা যেটা করতেন, একজনকে দিয়ে রাখতেন, যে মানে সে তার ট্যাক্স ফাইলের ব্যাপারে কিছুই জানে না। যে কারণে সামনে যেভাবে ইন্টিগ্রেশনটা হচ্ছে বাংলাদেশে, সরকার যেভাবে এটাকে আপনার সিরিয়াসলি নিচ্ছে, সব কিছু কিন্তু ইন্টিগ্রেট হয়ে যাবে। এনবিআর চেয়ারম্যানের কথাগুলো যদি শোনেন, যে আপনার যদি এনআইডি কার্ড থাকে, আপনার এনআইডি কার্ডের সাথে সব কিছু কিন্তু কানেক্টেড। আপনার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, এনআইডি ছাড়া কি আপনি করতে পারছেন? আপনার ট্রেড লাইসেন্স হোক, সেটাও কিন্তু এনআইডি ছাড়া করতে পারেন নাই। বর্তমানে ল্যান্ড সিস্টেমটাও কিন্তু অনলাইনে আপনার কানেক্টেড হয়ে যাচ্ছে এনআইডি কার্ডের সাথে। আপনার গাড়ি থাকলে সেটা কিন্তু এনআইডির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। আপনার এফডিআর, সঞ্চয়পত্র, হ্যাঁ, যা যা আছে সব কিছু ধীরে ধীরে আপনার ফাইন্যান্সিয়াল টোটাল জিনিসটাই কিন্তু আপনার কানেক্টেড হয়ে যাচ্ছে এনআইডি কার্ডের সাথে। তার মানে সরকারের কাছে যখন আপনার এনআইডি কার্ড আছে, আপনার কোনো কিছু লুকানোর সুযোগ নেই। আর ব্ল্যাক মানি, হোয়াইট মানি, ব্ল্যাক মানি বলতে আমরা কি বুঝি? খারাপ কিছু, তাই না? আমি যখনই সরকার দেখবেন যে কালো টাকা সাদা করার যখন সুযোগ দেয়, আমরা কিন্তু সবাই মনে করি যে যারাই কালো টাকা সাদা করতেছে, মনে করি যে সে দুর্নীতি করছে। এরকম না বিষয়টা? ব্ল্যাক মানিটাকে কি ভালো চোখে দেখি আমরা? বলেন। দেখি না। কিন্তু ইনকাম ট্যাক্সের ভাষায় আসলে ব্ল্যাক মানি জিনিসটা কি? ব্ল্যাক মানি হচ্ছে আপনার একটা অ্যাসেট আছে, আপনার ট্যাক্স ফাইলে নাই। ওই অ্যাসেটটা আপনার হালাল টাকা দিয়ে করছেন নাকি হারাম টাকা দিয়ে করছেন, এটা কিন্তু দেখার বিষয় না। ট্যাক্স ফাইলে আপনার একটা জিনিস নাই, তার মানে এটাই হচ্ছে কি আপনার ব্ল্যাক মানি। এখন এই ব্ল্যাক মানিটাকে যদি আপনি প্রসেসড করে
পরবর্তীতে মানে আপনি যদি লিগ্যাল করতে যান তখন আপনার এটার উপরে কিন্তু ট্যাক্স দিয়ে দেন হচ্ছে লিগ্যাল করতে হবে। তাহলে আপনার একটা হালাল ইনকাম, আপনার হালাল একটা অ্যাসেট শুধুমাত্র না জানার কারণে কিন্তু ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে। এবং এর জন্য যখন সব কিছু কানেক্টেড হয়ে যাবে, এখন তো এত কিছু সরকার সিরিয়াসলি নিচ্ছে এমন ভাবে যে প্রথম অভ্যস্ত করতেছে যে তোমরা সকলে এটার সাথে অভ্যস্ত হও, অনেক ছাড় দিচ্ছে। কিন্তু 2-1 বছরের মধ্যে দেখবেন যে আপনার একটা ফ্ল্যাট আছে, আপনার ট্যাক্স ফাইলে নাই, আপনাকে নোটিশ দিয়ে দেবে অটোমেটিক। এখানে জাস্ট অনলাইন সিস্টেমে কি আপনার এনআইডি আছে, এনআইডির সাথে তো আপনার এসে ফ্ল্যাট বা যা কিছু আছে ওখানে তো কানেক্টেড। জাস্ট একটা ক্লিক দিলেই কিন্তু অটোমেটিক বের হয়ে যাবে যে কারা কাদের কাদের এনআইডি কার্ডের সাথে কানেক্টেড আছে কিন্তু ট্যাক্স ফাইলে নাই। কি করবে? এবছর থেকে দেখেন ট্যাক্স ফাইলটা আপনার অনলাইন বাধ্যতামূলক করে দিছে। কারণ আপনি যখন কাগজের ফাইলে দিবেন তখন এইটা প্রসেস করা, ভেরিফাই করা, কোনটা আছে কোনটা নাই, এগুলা দেখা কিন্তু অনেক টাফ। কিন্তু যখন অনলাইন সিস্টেম হবে, ডাটা 1,000 নাকি 1 কোটি এটা কিন্তু দেখার বিষয় না। জাস্ট একটা ক্লিক দেবে যে কাদের কাদের সমস্যা আছে হাইলাইট হও, হাইলাইট হয়ে যাবে। ওকে, অটোমেটিক প্রসেস। দেন হচ্ছে এখন এদেরকে নোটিশ দেওয়ার ব্যবস্থা হয়ে যাক, জাস্ট আর একটা ক্লিক দিবে আপনার নোটিশ চলে যাবে। দেখেন কত সহজ। তার মানে কি সামনে কিন্তু কোনো কিছু লুকানোর কোনো সুযোগ নাই। আপনাকে যা করতে হবে সিস্টেমের মধ্যে লিগ্যাল ওয়েতে, মানে প্ল্যানিং ওয়েতে আপনাকে সবকিছু কাজ করতে হবে। আপনাকে কৌশল জানতে হবে। তাইলে এখন যারা যারা আছে, আপনার যতগুলো ফাইল আছে তার 70% ফাইল হচ্ছে মানুষ নিজেই জানে না যে আসলে তার ট্যাক্স ফাইলে কি আছে। শুধুমাত্র তার ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দেয়, আর হচ্ছে হয়তো স্যালারি সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে, যা করার ট্যাক্স কনসালটেন্ট করছে। তারপরে অনেকে আবার মনে করে যে অ্যাসেট দেখাইলে বুঝি ট্যাক্স দিতে হয়। উম, দরকার নাই, আমার এত ঝামেলা করার দরকার নাই, যত রাখতে পারি, মানে কোনো তথ্য দিচ্ছে না। প্রত্যেকটা জিনিস কিন্তু সামনে বিপদে পড়বে। আর মজার ব্যাপার হচ্ছে বর্তমানে যারা কাজ করে তারাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার 70 থেকে 75% মানুষ হচ্ছে না জেনে না বুঝে কাজ করে। অনেকে এটাকে সহজভাবে, ধরেন একটা ফাইল 1,000 টাকায় কাজ করতেছে, 1,000 টাকায় নিয়ে তো চিন্তা করতেছে ক্লায়েন্ট আমাকে দিচ্ছে 1,000 টাকা, আমি তার সাথে কি কথা বলবো, তার কোথায় কি আছে, এত 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 সময় কে দেয়? ক্লায়েন্ট যেহেতু এই বিষয়গুলো জানে না, তারা দে ধারছে মনে করে মনের মতো যেমন খুশি এরকম ভাবে রিটার্ন গুলো সাবমিট করে দিচ্ছে। অনেক অনেক ফাইল পাইছি আমি যেগুলো হচ্ছে তার অ্যাসেট আছে, অনেক কিছু আছে, কিন্তু তার জিরো রিটার্ন দিয়ে দিচ্ছে। এটা তো সবাই ধরা খাবে। ঠিক আছে, তো এখন এই জন্য এটা যারা প্রফেশনালি আমরা কাজ করি আমাদের যেরকম সমস্যা, যারা এই সমস্যার মধ্যে পড়ে, দিন শেষে ফাইলটা কিন্তু আপনার, আপনার ট্যাক্স ফাইল। আপনার ট্যাক্স ফাইলটা আপনি আহ, যাকে দিয়েই করান, সেটা ভুল হোক আর সঠিক হোক, যদি নোটিশ পড়ে সেটার জন্য কিন্তু জবাবদিহিতা আপনাকেই করতে হবে। আপনি কাকে দিয়ে করাইছেন, সে কিরকম ভাবে করছে, এগুলা বলার কিন্তু কোনো সুযোগ নাই। এজন্য আপনাকে ইনকাম ট্যাক্স সচেতন হতেই হবে। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে আপনার নিজের জন্য দরকার, এবং এইটা যখন আপনার জানা থাকবে আপনি চাকরি ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, চাকরি ক্ষেত্রে বেনিফিট পাবেন। আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা আছে তাদেরকেও আপনি হেল্প করতে পারবেন। আপনি এটার জন্য প্রমোশন ইনক্রিমেন্টেরও একটা ভালো সুযোগ থাকবে, এমনিতে নর্মাল যা তার থেকে ভালো সুযোগ থাকবে। এবং দিন শেষে আপনি যদি একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করেন যে আমি ইনকাম ট্যাক্সে ক্যারিয়ার করতে চাই, এইভাবে যদি দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করেন তাহলে সেটা খুব ভালোভাবে সম্ভব। ঠিক আছে, আপনি প্রথমে
1 বছর, 2 বছর, 3 বছর আপনি চাকরির সাথে সাথে নিজেকে একটু একটু করে প্রস্তুত করলেন, প্রস্তুত করে দেন আপনি একটু একটু কাজ শুরু করলেন। তারপরে দেখবেন 2-3 বছরের মধ্যে আপনি এমনভাবে প্ল্যান করবেন যাতে এটা দিয়ে আপনি নিজে কাজ করতে পারেন। তখন দেখবেন আপনার আপনি চাকরি থেকে যে বেনিফিট পাচ্ছেন তার থেকে বেশি বেনিফিট এখান থেকে আসবে। ঠিক আছে। তো আমাদের এই জার্নিটা, টোটাল প্রসেসটা হচ্ছে ইনকাম ট্যাক্সের উপরে মূলত। ইনকাম ট্যাক্স, ভ্যাট, মানে এই বিষয়গুলো দিয়ে আপনি কত চমৎকারভাবে, কত সহজে একটা পরিকল্পিত একটা ক্যারিয়ার তৈরি করতে পারেন, এইটারই একটা গাইডলাইন থাকবে মূলত। সেখানে আমি একদম সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনি যে প্রফেশনে থাকেন সেখান থেকে কিভাবে একটা লাইন আপ তৈরি করে আপনি এই প্রফেশনে আসতে পারেন। ঠিক আছে, তো এই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আমরা মূলত মোটামুটি এই যে লাইভ সেশনটা করবে এখানে আমি টার্গেট করেছি অ্যাটলিস্ট 1,000 মানুষকে আমি সচেতন করতে চাই। কারণ দেখেন, যখন সচেতন না থাকবেন, তখন আমরা যদি আপনাদের কাজও করতে যাই সেটাও কিন্তু একটা বিপদ। যারা প্রফেশনালি কাজ করে তাদের জন্য যেরকম বিপদ, যাদের ফাইল তারা তো জানেই না, বুঝেই না। আপনি যদি নাই বুঝেন যে আসলে আসলে আপনার সমস্যাটা কোথায়, তাহলে আপনি কিভাবে বুঝবেন? যখন নোটিশ আসে তখন হচ্ছে সবাই হা হুতাশ, হাহাকার করতে থাকে। ঠিক আছে, কাজী এখান থেকে বের হতে হবে। বৈধ পন্থায়, বৈধভাবে অনেক ভালো কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আর এই ক্যারিয়ারটা এমন একটা ক্যারিয়ার, দেখেন, আহ সব কিছু, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপও হয়ে যায়, সরকার প্রথম কোথায় গুরুত্ব দেবে জানেন? ধরেন দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আপনার আসতেছে না, রেমিটেন্স আসতেছে না, গার্মেন্টসের অবস্থা খারাপ, তার মানে কি অর্থনৈতিকভাবে ধস নামতেছে। তাহলে এখন সরকার কোথায় সবচেয়ে প্রথম জোর দিবে বলেন? সরকার কি চাইবে তখন? সরকার চাইবে রাজস্বটা আগে বাড়াইতে হইবে। রাজস্ব যদি ঠিক না থাকে দেশই তো চলবে না, তাই না? এজন্য সরকার কিন্তু এইখানেই গুরুত্ব আগে দেবে। তার মানে যে কোনো ইন্ডাস্ট্রি আপনার ধ্বংস হয়ে যেতে পারে, ধস নামতে পারে। ওই ইন্ডাস্ট্রিতে যারা জব করবে তাদের তখন কিন্তু ব্যাড লাক, চাকরি চলে যাবে, স্যালারি অর্ধেক পাবেন। যেমন এই যে করোনার সময় কত মানুষের চাকরি চলে গেছে, তারপরে স্যালারি কম পাইছে। এই যে গত ইয়ার সময় রাশিয়ার যে যুদ্ধের সময়, রাশিয়া ইউক্রেন, দেখেন গার্মেন্টসের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। তারা কিন্তু স্যালারি ঠিকঠাক মতো দিচ্ছে না, যা ইনক্রিমেন্ট যেরকম হওয়ার কথা সেই রকম ইনক্রিমেন্ট করতেছে না। গত 3 বছরে বাংলাদেশের অবস্থাটা কি আপনি যদি চিন্তা করেন? বাংলাদেশে আপনার ইনফ্লেশন রেট হচ্ছে 10+, 10% প্লাস। অর্থাৎ টাকার ভ্যালু, আপনার গত বছর যদি 100 টাকা থাকে সেটা এবছর 100 টাকায় যে জিনিসটা পাইতেন সেটা এবছর কিনতে গেলে আপনার 110 টাকা, 120 টাকা এরকম লাগবে। আপনি জাস্ট আপনার মানে আহ, উম, দৈনন্দিন যে খরচগুলো এইগুলো যদি কম্পেয়ার করেন তাইলেই বুঝতে পারবেন যে চালের দাম কিভাবে বাড়ছে, সবজির দাম কিভাবে বাড়ছে, রিক্সা ভাড়া কিভাবে বাড়ছে, সবকিছু কিভাবে বাড়তেছে। কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্ট কত পার্সেন্ট হচ্ছে? বাংলাদেশের অ্যাভারেজ স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে 8 থেকে 8.5%, অর্থাৎ ধরেন সর্বোচ্চ 9% স্যালারি ইনক্রিমেন্ট। সেখানে আপনার 11%, 12% হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ আপনার স্যালারি 1 বছরে যত টাকা বাড়ে, আপনার তার থেকে বেশি হচ্ছে দৈনন্দিন জীবিকা নির্বাহের খরচ বাড়ে। তাইলে আমরা প্রতি বছর কি চাই যে বছরে বছরে আমরা নিজেদেরকে একটু আপগ্রেড করব, একটু লাইফস্টাইল সহজ করব। এরপরে হচ্ছে আমাদের বাচ্চারা বড় হইতে থাকে, ওদের খরচ বাড়তে থাকে। আমাদের মা বাবা যারা আছে তারা বয়স্ক হইতে থাকে, তাদের চিকিৎসা খরচ বাড়তে থাকে। আমাদের এখন যেভাবে কর্মক্ষমতা বা আছে, আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদেরও আপনার সক্ষমতা কমতে থাকবে। আমরা এখন যেভাবে চিন্তা করতে পারি, ক্রিয়েটিভ চিন্তা করতে পারি, একটু শক্তি দিয়ে কোনো কাজ করতে পারি, আপনি 10 বছর পরে কিন্তু এইভাবে পারবেন না। সব দিক থেকে
এমন একটা অবস্থা হবে যেটা হচ্ছে তখন এমন একটা সময় আসবে আসবে যে আপনি তখন যদি চান যে আমি একটা নতুন স্কিল শিখি, তারপরে হচ্ছে কিছু করি, সেটা কিন্তু আর সম্ভব হবে না। আর সব দিকে খরচ যেভাবে বাড়তেছে বাংলাদেশে, আপনার ইকোনমিক ডোম ট্র্যাপ বলে যে এইটা হচ্ছে যারা বিশেষ করে যারা চাকরি করে এবং শুধুমাত্র একটা ইনকামের উপরে যারা নির্ভরশীল, চাকরির উপরে যারা নির্ভরশীল, তারা হচ্ছে এই ইকোনমিক ডোম ট্র্যাপের মধ্যে পড়বে। এবং এই ডোম ট্র্যাপে যারা পড়বে তাদের 85% হচ্ছে আপনার আগামী 10 বছরের মধ্যে তাদের অবস্থা ভয়াবহ সংকটে পড়বে। জাস্ট আগামী 10 বছর, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু রিসার্চের কথাগুলো বলতেছি। এবং আপনি যদি জাস্ট গত 2-3 বছরের অবস্থা দেখেন এবং সামগ্রিক সিস্টেমটা যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। কাজে সবকিছুর দাম বাড়বে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন এমন একটা অবস্থা আপনাকে বিকল্প কোনো ইনকামের সোর্স খুঁজতেই হবে। হয় আপনি যে জায়গায় আছেন ওই জায়গাটা আপনাকে এমনভাবে স্কিল অর্জন করতে হবে যাতে আপনি আপনার ইনকামের পরিমাণটা বাড়াতে পারেন। এটা স্কিল অর্জন ছাড়া কোনো উপায় নাই। আপনাকে, আপনি যে চাকরির পাশাপাশি যে কোনো স্কিল আপনাকে শিখতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। এখন যখন স্কিল শিখবেন, আপনি মূলত কোন স্কিলটা শিখবেন? আপনার এমন একটা স্কিল শেখা উচিত যে স্কিলটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজে দিবে, যেটাকে বলে রিসেশন প্রুফ স্কিল। রিসেশন প্রুফ স্কিল মানে কি? ওই যে আগে যে এক্সাম্পলটা দিলাম আমি, যে অর্থনৈতিক মন্দা আসছে, আপনার সব কিছুতে আপনার যখন সমস্যা, ইনকাম ট্যাক্সের অ্যাডভান্টেজটা তখন আরো বাড়বে। কারণটা কি? কারণ সরকার তখন ইনকাম ট্যাক্সের উপরে বেশি জোর দিবে। দেশকে বাঁচাইতে এলে হইলে আগে দেশের অর্থনীতি ঠিক করতে হইবে। দেশের যে ইনকাম, রাজস্ব, সেই রাজস্ব যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক থাকবে না। কাজেই এইখানে আগে জোর দিতে হবে। ঠিক আছে? কাজেই আমরা ওই যে যারা শেয়ার বিজনেস করে, আপনি দেখবেন যে তারা পোর্টফোলিও ম্যানেজ করে, যে এমনভাবে শেয়ার সিস্টেমটা করে যাতে যে একটা দিয়ে লস হইলো আর একটাই তো লাভ হবে। কারণটা কি? প্রত্যেকটা জিনিসই কিন্তু অনিশ্চিত। যে এখন একটা কোম্পানিতে আছে, এই কোম্পানি তো লসে পড়তে পারে, আরেকটা কোম্পানি আরেকটা কোম্পানি হয়তো পড়বে না। এই জন্য কি করে, একটা পোর্টফোলিও ম্যানেজ করে সুন্দরভাবে, যাতে এইটা দিয়ে লস হইলো আর একটা দিয়ে লাভ হয়, এরকম ভাবে কেনে। কিন্তু ইনকাম ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে এটা অটোমেটিকলি নিজেই হচ্ছে একটা অপটিমাইজড। অর্থাৎ দেখেন এইটা কি, দেশের সামগ্রিক অর্থনীতির সাথে জড়িত। 50টা বিজনেস ফল করছে, 50টা বিজনেস ফল করে নাই, তাহলে 50টা বিজনেস হচ্ছে ট্যাক্স দিতে পারবে না। আর 50টা বিজনেস যেগুলো ভালো করতেছে ওরা ট্যাক্স দিবে। তার মানে কি, ট্যাক্সের জায়গাটা কিন্তু আপনার সেম থাকবে, অপটিমাইজ থাকবে। এবং যখন অর্থনৈতিক ধস নামবে, সরকার হচ্ছে সবাইকে এমনভাবে চাপ সৃষ্টি করবে যাতে কেউ ফাঁকি না দিতে পারে। তাহলে আপনার যখন এই স্কিলটা যখন জানা থাকবে, আপনি যখন প্রপার প্ল্যানিংগুলো করতে পারবেন, আপনি যখন একটা একটা যে কোনো আপনার নিজের ট্যাক্স ফাইলের প্ল্যানিংটা যদি ভালোভাবে করতে পারেন, একটা কোম্পানির ট্যাক্স ফাইলের প্ল্যানিংটা যদি ভালো করতে পারেন, যে কিভাবে একটা কোম্পানি ট্যাক্স বেনিফিট সর্বোচ্চ নিতে পারে, কিভাবে আপনি সিস্টেমের মধ্যে সর্বোচ্চ ট্যাক্স বেনিফিট নিতে পারেন, এই টেকনিকগুলো যখন আপনি জানবেন, আপনি কিন্তু মানে চমৎকার একটা ইয়াতে থাকবেন, হাইপে থাকবেন, আপনার গুরুত্ব থাকবে। এখন আমরা কি করি দেখবেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা যারা জব করি, যে বসের ঝাড়ি দেয়, বসের ঝাড়ি আছে, তারপরে ভালো লাগে না, আপনার যে মূল্যায়ন সেটা করে না। দেখা যায় একজন তোষামত করতে পারে, সে বসের কাছে খুব তার ইয়া থাকে ভালো, কিন্তু আমি তোষামত করতে পারি না, আমার আমার কিন্তু গুরুত্ব থাকে না। আমি সারাদিন বসে বসে কাজ করি সবার থেকে বেশি, কিন্তু ইনক্রিমেন্টের সময় হচ্ছে যে ট্যাক্স, মানে যে যে তোষামত করতে পারে তার ইনক্রিমেন্টটা বেশি হয়। এরকম হয় না? এরকম পরিস্থিতিতে আছে কিনা বলেন? কর্পোরেট পলিসি বা এই এই যে বিষয়গুলো, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আছে। দেখবেন যে আপনি
আপনার প্রপার মূল্যায়নটা পাচ্ছেন না। আপনি কিছু বলতেও পারতেছেন না। কেন বলতে পারছেন না? তো তাইলে তো বেশি কিছু বললে কিনা চাকরি যায়। চাকরি গেলে আরেকটা চাকরি পাওয়াটা তো খুব টাফ। দেখা যায় আপনি এই জন্য একটু হুজুর হুজুর করে যা বলে মেনে মানে ওইভাবে আহ, মেনে নেই আমরা। তাহলে আপনার যখন এই রকমের একটা পাওয়ারফুল স্কিল থাকবে, যে স্কিলটা সব জায়গায় কাজে দিবে। আপনি ফ্রিল্যান্সিং শেখে অনেকে, ভাই ফ্রিল্যান্সিং শিখে, হ্যাঁ ভালো স্কিল, অবশ্যই ভালো স্কিল, বাট এটা তো আপনি ইউটিলাইজ সব জায়গায় করতে পারতেছেন না। কিন্তু ইনকাম ট্যাক্স এমন একটা স্কিল যেটা সব জায়গায় আপনি ইউটিলাইজ করতে পারতেছেন। ভ্যাট এমন একটা স্কিল যে আপনি বেশিরভাগ জায়গায় আপনি ইউটিলাইজ করতে পারতেছেন, আপনার স্কিলটা দেখাইতে পারতেছেন। এবং বাংলাদেশে অনেকগুলো জরিপ আমি আপনাদেরকে আগামী, আপনাদের লাইভ সেশনটা আজকে কিন্তু বোনাস আপনাদের সাথে কথা বলতেছি। কথা এটা একটু বলে দিল ওই যে কথা হলো যার করতে তাই। অনুগ্রহ করে, অনুগ্রহ করে মাইক্রোফোন গুলো অন রাখেন না, হ্যাঁ? আমি কথা বলতেছি, জাস্ট শোনেন। আচ্ছা, তো এখন এজন্য আমি যেটা উপলব্ধি করছি যে আমাদের প্রথমে বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা ভালো করতে চাই, আমাদের মানুষকে সচেতন করতে হবে। এর কোনো বিকল্প নাই। মানুষকে যখন সচেতন করতে পারবো, প্রত্যেকটা মানুষ যখন জানবে যে আসলে ইনকাম ট্যাক্স তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে সিরিয়াস হবে এবং আলটিমেটলি দেশ এগিয়ে যাবে। এবং দেশ যখন এগিয়ে যাবে, আমাদের লাইফস্টাইল কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। এক কাজেই এজন্য আমরা অনেকগুলো আমি আপনাদের জন্য যে প্রেজেন্টেশন যেটা রেডি করেছি, সেখানে অনেকগুলো আমি আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করব, জরিপ শেয়ার করব। আপনি মানে দেখবেন যে আসলে আমাদের মানে লাইফটা আসলে কত সহজ, কিন্তু জাস্ট আমরা ভুলের জন্য, ক্লিয়ারলি একটা জিনিস না বোঝার জন্য কতটা পিছনে আছি। রিজিকের দায়িত্ব তো আল্লাহ, একদম সত্য কথা। আল্লাহ যার ভাগ্যে যা লেখছে সেখান থেকে তো আসলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু আল্লাহ কিন্তু ততক্ষণ পর্যন্ত কারো ভাগ্যের চাকা পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জন্য চেষ্টা করে। তো যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি 1000 পার্টিসিপেন্ট চাই। 1000 পার্টিসিপেন্টস নিয়ে আমরা হচ্ছে এই সচেতনতামূলক যে ক্লাসটা এটা অ্যারেঞ্জ করব। তো এখন আজকে জাস্ট আমরা কিছু ক্যাম্পেইন রান করেছি, আপনারা ক্যাম্পেইন থেকে জয়েন করেছেন। তো এখানে যারা জয়েন করছে, তো এর মধ্যে হয়তো দেখা যাবে যে এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে 100 150 মানুষ প্রায় আহ, ইয়া করছে, সেশনে জয়েন করার জন্য অ্যাপ্লাই করে 161 জন, 160 জন। আচ্ছা, তো যাই হোক, তো এর মধ্যে দেখেন আমাদের ক্লাসে জয়েন করছেন আজকের এই আলোচনায় 30 জন। তো এই জন্য আমাদের মোটামুটি একটু সময় লাগবে। আর এখন যারা জয়েন করতেছেন, ফেসবুকের অপটিমাইজ হইতেও একটু বিভিন্ন প্রসেসের সময় লাগে। তো আমরা সবকিছু রেডি হলে আপনাদেরকে হচ্ছে একটা ডেট দিয়ে দেব যে কবে আমরা ক্লাসটা করবে। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, আপনারা অবশ্যই ক্লাসটা জয়েন করবেন। সাথে সাথে আপনাদেরকে একটা গুগল ফর্ম লিংক দেওয়া হয়েছিল। ওই গুগল ফর্মটা সকলে একটু ইয়া করবেন, সাবমিট করবেন। সাবমিট করে একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। ঠিক আছে? তো ইনশাল্লাহ এজন্য আমি যেহেতু আপনাদেরকে অন টু ওয়ান ওইভাবে রেসপন্স করব না, যে কারণে আমি আজকে চিন্তা করলাম যে আজকে একটা লাইভ করে আপনাদের সাথে কথা বলি। ইনশাল্লাহ এভাবে লাইভ করে একদিন 2 দিন পর পর আপনাদের সাথে এমনিতে কথা বলবো। আর ফাইনালি লাইভ ক্লাসটা হওয়ার আগে আর কি। ঠিক আছে? তো যখন লাইভ ক্লাসের ডেটটা আমরা ঘোষণা করব, দেন ওই ডেটে আমরা হচ্ছে গিয়ে স্পেশাল ওই সেশনটা দিব। প্রত্যেকে জয়েন করবেন। আর হচ্ছে আজকে যে কথা বললাম, আপনারা চাইলে গ্রুপে যারা যদি কেউ জিজ্ঞেস করে, আপনারা জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। ঠিক আছে? আপনারা চাইলে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। আমরা এখন ক্লোজ করে দিব। আহ, কেউ কথা বলতে চাইলে আপনি আনমিউট করে কথা বলতে পারেন।
আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা কি ক্লোজ করে দিতে পারি? এই সেশনটা কত দিনের জন্য হবে? লাইভ ক্লাস হবে একটাই সেশন হবে, ওই একটা ক্লাসই। খুবই পাওয়ারফুল কিছু ইনফরমেশন। আমি প্রায় আপনার 3 মাস রিসার্চ করেছি। আপনার বিভিন্ন ইনফরমেশন, আপনার পরিসংখ্যান এগুলো দিয়ে তৈরি করা আছে। জাস্ট আপনাদের ভিউটা ক্লিয়ার করে দেব। ঠিক আছে? এই একটাই লাইভ ওকে। ক্লাস হবে, কিন্তু লাইভ ক্লাসটা হওয়ার আগে আমি জাস্ট আপনাদের সাথে মাঝে মাঝে এইভাবে কথা বলবো। যেহেতু আমরা এক্সাক্ট ডেটটা আপনাদের ঘোষণা করি নাই, হ্যাঁ। এই ওকে। তো ঠিক আছে। যদি কারো আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।